নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 17 আগস্ট থেকে 23 আগস্ট এই যে সময়টা, এই সময়টায় বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত যে 9টি ঘটনা ঘটবেই, এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতা হতে পারে, 9টি অবস্থান হতে পারে, 9টি চিন্তন হতে পারে, 9টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 9টি অবস্থান হতে পারে। পূর্বেই যেটা বললাম তাই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে। সার্বিক মতে কেন? তার কারণ কেবলমাত্র যদি পশ্চিমবঙ্গটাকে দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ বৃষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, এবং প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছকও কিন্তু আলাদা। তাহলে স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে আলোচনা করা, প্রেডিকশন করা, অ্যানালাইসিস করা কোনো মতেই সম্ভব নয়। তাই জন্য আপনারা যদি মনে করেন আমি আমার সম্পর্কে জানতে চাই, কেবল এই 7 দিনের জানা নয়, আমার পুরো জীবন সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গে সব অ্যাস্ট্রোলজার কিন্তু বলেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করেন না। কেন? আমার বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, আমি কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তিনি যখন আজ থেকে 30 বছর আগেকার গ্রহের যে অবস্থান, কেন না জন্মের সময় যে প্ল্যানেটারি সিচুয়েশন তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তাহলে আজ থেকে 30 বছর, আজ থেকে 40 বছর, আজ থেকে 50 বছর, বা আজ থেকে 20 বছর, বা আজ থেকে 15 বছর আগেকার যে প্ল্যানেটারি সিচুয়েশন ছিল তার দ্বারা যদি ক্যালকুলেশনটা করা হয় তাহলে সঠিক প্রেডিকশন হওয়া সম্ভব কি? আপনারা কি বলেন? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কি করে? জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান, এবং জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করেন। এবার দেখা যাচ্ছে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। তখন অ্যাস্ট্রোলজার বললেন হাতটা দেখি, আপনি হাতটা বাড়িয়ে দিলেন না। হাত দেখা এবং হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। তার কারণ হাতের যে রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ আর হরমোন কিন্তু এক জিনিস নয়, ফার্স্ট। এবার যদি প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে চলে যাওয়া হয় তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা করা হয়, পুরো অঙ্কটা হয় কিন্তু নয় মূলত লগ্নভাব থেকে, আর তা না হলে চন্দ্রভাব থেকে, অনেক সময় সূর্যভাব থেকে, কিন্তু মূলত লগ্নভাব থেকে, প্রয়োজন পড়লে চন্দ্রভাব থেকে।
তাহলে আমি যখন কারোর ক্যালকুলেশন করছি, প্রেডিকশন করছি, অ্যানালাইসিস করছি, অথচ আমি জানছি না তার লগ্ন কি, রাশি কি, শুধু এইটা ছোট, এইটা বড়, এইখানে 3টে দাগ, এইখানে মাছের আকৃতি, এই সমস্ত অপদার্থের কথাবার্তা কখনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি হতে পারে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমি যখন কোনো প্রেডিকশন করছি তখন ক্যালকুলেশনের জন্য, ভাইব্রেশনের জন্য, পার্সেন্টেজ বের করার জন্য সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয়। এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। তিনি কেবল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার দাবি করলেই তিনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছেন না। এখন যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার কিন্তু 3টে নিয়ম আছে, সেই 3টি নিয়ম মেনে আসবেন। তার আগে বলি, ভালো মতন কিন্তু আমার কথাবার্তা, আমার অ্যানালাইসিস, আমার বিশ্বাস, এইগুলোকে ভালো মতন আপনি অবজার্ভ করবেন। তারপর যদি মনে হয় আসার জন্য তবে আসবেন। কেউ বলল বলে আপনি একটাও আমাকে চিনলেন না, জানলেন না, চলে এলেন আমার চেম্বারে, কখনো আসবেন না। এটা কিন্তু অনুরোধ রইল। আমার প্রথম নিয়ম হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, হ্যাঁ, তারপরে যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকা পদ্ধতিকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। এবং আপনারা কোনোভাবেই আপনাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, কাউকেই নিয়ে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজড, বহুবার বলেছি। তৃতীয়ত, একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না। কেন না, পজিটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করা হলো, তারপর আপনি বাড়ি চলে গেলেন, ও ভাগ্যে যা আছে তাই হবে। তিনি আছেন, রক্ষা করবেন। তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত হেলে না। ভাগ্যে যেটা আছে না, সেটা অটোমেটিকলি আমি পাবোই পাবো। এই যে ভুল, নিকৃষ্ট ফিলোসফিক্যাল চিন্তাধারা, নেগেটিভ ফিলোসফিক্যাল চিন্তাধারাকে আমরা লালিত পালিত করছি এবং আস্তে আস্তে বড় করে তুলছি, সেটা কিন্তু আমাদের ব্যক্তিকেন্দ্রিক সমাজ, রাষ্ট্র, দেশে কুসংস্কারের জন্ম দিচ্ছে, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি। তাই জন্য আপনারা যারা আমার কাছে আসবেন তারাই আসবেন যারা নেগেটিভিটিটা শুনলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব, এতটাই সিরিয়াস যদি আপনি হন, আপনি স্বাগত। আর তা না হলে আমার চেম্বার ফিস অনেক, কেন আপনি অহেতুক খরচা করতে যাবেন আমি বুঝে উঠতে পারছি না। একটুখানি জেনে আসি, তার জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাশির অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং বৃষ রাশির এই 17 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত সবচেয়ে পজিটিভ ভাইব্রেশন যেটা, শুক্র মানে কি, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র মানে কি? শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। আচ্ছা, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের জীবনের আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনটা ফেস করছি সেটা ওভারকাম করা।
তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টায় যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, যে কোনো দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে হতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, মানসিকতার মধ্যে দিয়ে হতে পারে, কোনো সিচুয়েশন দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, প্রত্যেকটি অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসার টেরিফিক সময়। কেননা 1 নাম্বার ঘরটাকে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো বলা হয়, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে আছে। তাহলে এক্ষেত্রে অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, 5 নাম্বার ঘর রিফ্লেকশন ক্রিয়েট করে কি বুদ্ধিমত্তার এবং সফলতার। তাহলে সফলতার রুট খুঁজে পাওয়া, 7 দিনেই জীবন বদলে গেল, আমি সবকিছু পেয়ে গেলাম, এটা কখনোই তো সম্ভব নয়। আমি অড সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে বেরোবার রাস্তা আমি খুঁজে পাচ্ছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা। আমি যদি সচেষ্ট হই, কোনো না কোনোভাবে আর্নিংটাকে বাড়াতে হবে এবং একাধিক আর্নিং এর জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে তুমি এই সময় ফ্রুটফুল রেজাল্ট পাবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মঙ্গলের যে অবস্থান রয়েছে এবং মঙ্গল এবং বুধের রিফ্লেকশন, বুধ তো উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু রিফ্লেকশনের মধ্যে দিয়ে সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ যে সৃষ্টি হচ্ছে, সেই বুধের ঘরে মঙ্গল বসে রয়েছে। দুটো জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, আমি যে অবস্থানে রয়েছি, একটা মানুষ 5,000 টাকা ইনকাম করছে, আর একটা মানুষ 50,000 টাকা ইনকাম করছে, আর একটা মানুষ 5 লক্ষ টাকা ইনকাম করছে, আর একটা মানুষ 5 কোটি টাকা ইনকাম করছে। যে যার অবস্থানে, যেই অবস্থানটাতে আমি রয়েছি, সেই অবস্থান থেকে ইনক্রিজ করার জন্য আমি কঠিন পরিশ্রম করছি। আমি কঠিন পরিশ্রম করছি বা কঠিন পরিশ্রম করতে চাই, কিন্তু সেই সুযোগটা আসছে না। এর ফলে আমার আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু ব্লকড হয়ে রয়েছে। আবার বলছি, কেউ 5 কোটি টাকা ইনকাম করতে পারো, কেউ 5,000 টাকা ইনকাম করতে পারো। যার যেই অবস্থান, সেই অবস্থান থেকে ইনক্রিজ হতে চাইবে না, ইনক্রিজ কিন্তু হতে চাইবে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কিসের জন্য? দেখা যাচ্ছে আমার ভীষণ প্রয়োজন, হাতে অর্থ আসছে, হাতে অর্থ, কেননা অর্থনৈতিক জায়গাটা যে নেগেটিভ তা নয়, কিন্তু আমার যে আর্থিক সিচুয়েশনটা ছিল, সেখান থেকে নতুন রুট খুঁজে পাচ্ছি, কিন্তু সেখান থেকে আমি 7 দিনেই আমি ডবল ইনকাম করতে শুরু করলাম তা নয়। প্রবলেম যেটা হচ্ছে, আমার কাছে যখন অর্থ থাকছে, সে যতই অর্থ থাকুক, তখন আমার ক্রাইসিসটা, জীবনের ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে। আরে না, আমার এই চিমনিটা লাগবেই, চিমনি না হলে আমার রান্নাঘরে কালো ধোঁয়াতে একদম পুরো আকাশ বাতাস ছেয়ে যাচ্ছে। ঠিক কথা না, ছেলের একটা বা মেয়ের একটা ভালো টিউটর দেওয়ার প্রয়োজন আছে। এই সময় কিন্তু এই যে ক্রাইটেরিয়া গুলো মাথা চাড়া দিয়ে উঠবে, তার ফলে কি হয়ে যাবে? ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার কাছে যে অর্থটা থাকছে, সেই অর্থটা বেরিয়ে যাবে না, হলোই না, ওয়েস্ট অফ মানির জায়গা নাই বা হলো, কিন্তু অর্থটাকে আমি ধরে রাখতে পারবো না। দেখা গেল আমি ঘুরতে চলে গেলাম, দেখা গেল আমি নতুন জিনিসপত্র কিনলাম, এই সময় না আমার মনের মধ্যে, আমার তো অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, বা আমার তো একটা ভালো জামা কাপড়ের প্রয়োজন, বা ওর এইটার প্রয়োজন, তার সেইটার প্রয়োজন, একটা পার্টির প্রয়োজন, এমন কিছু আমার মনের মধ্যে বা সিদ্ধান্তের মধ্যে এলো যে অর্থটাকে আমি ধরে রাখতে পারবো না। কেন না? 12 হাউস কিন্তু মেষ রাশি, 12 হাউসের অধিপতি গ্রহ কিন্তু 2 নাম্বার ঘরে বসে রয়েছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, ব্যয়ের স্থান কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে 12 নাম্বার এবং 7 নাম্বার ঘরের রিফ্লেকশনের দ্বারা আমি হয়তো আমার পিতামাতার চিকিৎসার জন্যই অর্থ খরচ করছি,
ঋণ কিছুটা পরিশোধ করার প্রয়োজন বলেই হয়তো খরচা করছি, সন্তানকে ভালো টিউশনি দেওয়ার প্রয়োজন বলেই হয়তো আমি অর্থ খরচ করছি, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, অর্থটা খরচ হচ্ছে, প্রয়োজনেই হয়তো হচ্ছে কিন্তু খরচ হচ্ছে, আমি ধরে রাখতে পারছি না। আশা করি বোঝাতে পারলাম। সেকেন্ড আরেকটা কথা রয়েছে, মঙ্গল এবং বুধের রিফ্লেকশন যখন চলে আসছে, ইমোশনালি আমি সিদ্ধান্ত গ্রহণ করতেও শুরু করছি। কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে ইমোশনালি অ্যাটাচমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইমোশনালি সিদ্ধান্ত গ্রহণ করছি। আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের মাত্রাটা বাড়তে থাকবে। কট্টর বাস্তববাদী বলতে যেইটা বোঝায় সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কমিউনিকেশনের জায়গাটা কিন্তু টেরিফিক 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 এবং টেরিফিক। 3 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে। কমিউনিকেশনের জায়গাটা, ভাই বোনের জায়গাটা, আজকের দিনের সংযোগের জায়গাটা, সোকল্ড লাক, নিয়তি, ভাগ্য, লড়ার লিখন, হোয়াটএভার যাই বলা হোক, অত্যন্ত পজিটিভ কিন্তু হয়ে রয়েছে। 1 2 3 4 4 নাম্বার ঘরটাই কিন্তু বুধাদিত্য যোগ এবং কেতুর রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরটা কি? 1 2 3 4 সূর্যের ঘর, সিংহ রাশির ঘর। তাহলে অধিপতি গ্রহ কিন্তু সূর্য বা সিংহ, সূর্য, সে কিন্তু সূর্যের ঘরেই বসে রয়েছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। বুধাদিত্য যোগ মানে আমার যেই ভাবটা, প্রত্যেকটা ভাব তো রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের এক একটা দিককে। তাহলে যেই দিকটাই বা যেই ভাবটাই বসে রয়েছে সেটাকে কিন্তু পজিটিভ অর্থে ইনক্রিজ করবে এবং স্যাটিসফ্যাকশন প্রদান করবে। কেন? তার কারণ সেখানে কিন্তু কেতুও বসে রয়েছে, সূর্য, বুধ এবং কেতুর অবস্থান। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কিন্তু সূর্যের ঘরে, সূর্যের সাথে এবং বুধাদিত্য যোগের আন্ডারে বসে রয়েছে। তাহলে কেতু মারাত্মক পাওয়ারফুল হয়ে গেল। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু উচ্চস্থ ঘর শনির সমসপ্তমেও হিট করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যেটা, যে 4 নাম্বার ঘর জীবনের আনন্দের জায়গা, মাতৃভাবের জায়গা, সাংসারিক জীবনের জায়গায় কিন্তু আনন্দের ব্যাপারটা থাকবে, স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা থাকবে। এবং আমি যে কাজটাই করতে যাই, সেটা রান্না করা থেকে শুরু করে আমি কোনো কর্পোরেট দুনিয়ায় বা কোনো আইটি সেক্টরে বা যে কোনো জায়গায়, ইন অফিস, আউট অফিস, যেখানেই আমি কাজ করি না কেন, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেটাকে সে বিশ্বাস করবে যে সফলতা যেটা আমি চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে, এবং যে সফলতাটা এই বৃষ রাশির জাতক জাতিকারা চাইবে তার উপযুক্ত হওয়ার জন্য মারাত্মক রকমের কিন্তু পরিশ্রম ডেফিনিট ভাবে করছে, করবে না, করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরটা কিন্তু খুব পজিটিভ হয়ে রয়েছে, সাংসারিক জীবনের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। এখন 5 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, শুক্রের যে অবস্থান, যখন আমার গ্রহগত সিচুয়েশন পজিটিভ হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়, অনেক সময় কি হয়, অনেক অপশন চলে আসে। যখন অনেক অপশন চলে আসে তখন আমি স্ক্যাটারলি মুভ করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করি, তখনই কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বৃষ রাশির জাতক জাতিকাদের যে 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা বোঝায়, আমার যে বুদ্ধি রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করা বোঝায়। তাহলে যখন শুক্রের অবস্থান চলে আসছে, আমার বুদ্ধিটাকে সারাক্ষণ যেন জৈবিক সুখ প্রাপ্তির জন্য ব্যবহার না করি। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। চাইয়ের জন্য কেবল বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট যেন না করি। যখনই চাইয়ের জন্য ইমপ্লিমেন্ট করতে শুরু করব, তখনই কি হবে, তখন কিন্তু আমার আগ্রাসনটা, আমার লোভটা আমার বেড়ে যাবে, নৈতিকতার জায়গায় স্খলন ঘটবে, অবহিততার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
অবৈধ সম্পর্ক বা ইললিগ্যাল অ্যাটাচমেন্টের জায়গা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং ফিজিক্যাল রিলেশনের জায়গাটাও সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্পর্শ করাটাই কিন্তু ভালোবাসা নয়, ভালো লাগা নয়, প্রেম নয়। এটা বোঝার মতন মানুষ খুব কম। যাই হোক, তাই জন্য বারবার ধরে বলছি, ও আমাকে ভালোবাসে, ফিজিক্যাল রিলেশনে চলে গেলাম। স্বাধীনতার ভুল ব্যাখ্যা তো আমরা করে চলেছি, প্রতিটা মুহূর্তে করে চলেছি, তাই না? এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই 5 নম্বর ঘর মানে যেহেতু সফলতার ক্ষেত্র, 5 নম্বর ঘর মানে সন্তানের ক্ষেত্রে একটু পরে আসছি, সফলতার ক্ষেত্র। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জৈবিক সুখ প্রাপ্তির জন্যই কিন্তু আমার লড়াইটা হবে। এবার আমার ছকের মধ্যে শুক্রের অবস্থান যদি পজিটিভ থাকে, তাহলে জৈবিক সুখ পাবো। জৈবিক সুখ কিন্তু অর্থ থেকে সেক্স এইগুলোকেই বোঝায়। জৈবিক সুখ বলতে কিন্তু আমরা গাড়ি, বাড়ি, এসি, ফ্রিজ এগুলোকেও বুঝি। কেমন? এবার যদি আমি খুব ভালো মতন সন্তানের জায়গাটায় আসি, বৃষ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত সন্তানেরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে বা ক্রিয়েটিভিটি নিয়ে আছে, তাদের ক্ষেত্রে এই কয়েকটা দিন অত্যন্ত পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 6 নাম্বার ঘরটাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিসের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, সেক্ষেত্রে অতটা ফ্রুটফুল রেজাল্ট এই সময়টায় পাওয়া যাচ্ছে না। কিন্তু সার্ভিস হোল্ডার যারা সার্ভিস করছো, সম্মান বৃদ্ধির জায়গাটা, রেপুটেশন বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধির জায়গাটা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, রবি উচ্চস্থ বলে। ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, রবি যখন পাওয়ারফুল ওই উচ্চস্থ থাকে, শত্রুরা তখন তেজে মরে যায়, ঝাঁঝে মরে যায়, সামনেই আসতে পারে না। শত্রু প্রচুর থাকবে, কারণ ইনক্রিজ করাই তো বোঝায় বুধাদিত্য যোগ। শত্রু প্রচুর, শত্রু কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। একটা কথা অবশ্যই বলা হচ্ছে, এই সময়টায় যেন কখনো কারোর কাছ থেকে ধার না নেওয়া হয়। সেটা পার্সোনাল লোন হতে পারে, সেটা আমাদের ব্যাংক থেকে লোন হতে পারে। কেমন? পার্সোনাল, মাঝে মাঝে কিছু কথা বলতে গিয়ে হয়। যাই হোক, এই ব্যক্তিগত লোন কিন্তু কখনোই নেওয়া যাবে না, বা কোনো ব্যাংক থেকেও কিন্তু লোন নেওয়া অবশ্যই উচিত নয়। এই সময় লোন নিয়ে কোনো কাজ করা কিন্তু একদম উচিত নয়। শারীরিক দিক দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি ওর সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি বরঞ্চ বেরিয়ে আসছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি ওর সিচুয়েশনের মধ্যে ছিলাম, শারীরিকভাবে আমার ডিস্টারবেন্স ছিল, সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসছি, আমার ট্রিটমেন্ট যথাযথ হচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমি ভুল ডাক্তার দেখাছিলাম, ভুল মেডিসিন গ্রহণ করছিলাম, এখান থেকে রেকটিফিকেশনের জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 2 নাম্বার ঘরে বসে রয়েছে এবং বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, রাজযোগের আন্ডারে মঙ্গল যখন চলে গেছে, বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক। এবং এই সময় কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত, মানে যাকে বলে না রোমান্স তুঙ্গে থাকা, পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যারা অবিবাহিত অথচ বয়স হয়ে গেছে, এদের কিন্তু অপোজিট সেক্সের প্রতি চাহিদা বৃদ্ধি হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা টেরিফিক এবং সোর্স অফ ইনকাম বেড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজনেস যেমন চলছে সেরকম চলতে দেওয়াই ভালো। বিজনেসটাকে অহেতুক যেন অর্থ ইনভেস্ট না করা হয়, অহেতুক যেন এক্সটেন্ড না করা হয়, নতুন প্রোডাক্ট লঞ্চ না করা হয়, টেরিফিক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা
যে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন আমাদের বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, লিখে দেওয়া যায় 8 নাম্বার ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকলে কিন্তু কি হয়, দীর্ঘজীবী হয়। হ্যাঁ, আমার যে কোনো অড সিচুয়েশন আমাকে কখনো ঘায়েল করতে পারে না। পজিটিভ রিফ্লেকশন গ্রহণ করা মানে মানে দেখা যাচ্ছে আর কি, পজিটিভ রিফ্লেকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা বহুদিন ধরে রোগে ভুগছি বা এমন কোন রোগ যেটা আমাকে আস্তে 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 ডিক্রিজ করে দিচ্ছে, এখান থেকে ডেফিনিট ভাবে বেরিয়ে আসবে। 8 নাম্বার ঘরে বৃহস্পতিকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয় লং লাইফ, লেন্দি লাইফ বা দীর্ঘজীবী বলতে যেটা বোঝায় সেটা অত্যন্ত পজিটিভ। কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 9 নাম্বার ঘরে চন্দ্রের অবস্থান এবং 9 নাম্বার ঘরে উচ্চস্থ শনির অবস্থান উচ্চ শিক্ষার ক্ষেত্রে আদর্শ লক্ষ্য করা যাচ্ছে। লাক ফ্যাক্টর একটা কাজ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশির জাতক জাতিকারা লাক, ভাগ্য, নিয়তির চাইতেও কর্মকেই বেশি প্রাধান্য দেবে। চন্দ্রের মানে মনের জায়গায় যখন শনির অবস্থান থাকে, মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। শুধু সাবধানে থাকতে হবে মা যেন হঠাৎ করে অসুস্থ না হয়ে পড়ে, বা এমন কোনো কাজ করলাম, দেখা গেল মায়ের সাথে নয় অন্য কাজ করলাম, মা দেখা যাচ্ছে ডিমোরালাইজড হয়ে গেল, মা দেখা যাচ্ছে আমাকে বলতে পারছে না অথচ কষ্ট পাচ্ছে না, এরকম কোনো সিচুয়েশন যেন কখনো না হয়। হ্যাঁ, এবং ধর্মকে প্রপার অর্থে ইমপ্লিমেন্ট করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা কখনো লাল চন্দন ব্যবহার করবে না, আর ঘরের মধ্যে ব্রাহ্মণ ডেকে বা পুরোহিত ডেকে কোনো পুজো আচ্ছা যেন কখনো না করে। কেমন? 10 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নাম্বার ঘরে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু। সুতরাং গৃহ থেকে দূরবর্তী স্থানে যদি আমি কাজ করি, বা আমি দেখা যাচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো জায়গায় কাজ করছি বা ফিল্ডে কাজ করছি, প্রতি মুহূর্তে টার্গেট রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। হ্যাঁ, কাস্টমার রিলেটেড কোনো কাজ করছি, মাস রিলেটেড কোনো কাজ করছি, টেরিফিক। কিন্তু আমি যদি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কোথাও কাজ করতে গেছি, টেরিফিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি দেখা যাচ্ছে যেখানে জন্মেছি, যেই দেশে ভিন্ন দেশে আছি বা কাজ করতে গেছি বা পড়াশোনা করতে গেছি, টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবের যে অবস্থান, প্রত্যেকের পার্সোনাল ছক অনুযায়ী তো গ্রহগত সিচুয়েশন জানা যাবে। এদের ক্ষেত্রে কিন্তু যে অবস্থানটা রয়েছে, পজিটিভ অবস্থান থাকলে সেটা ইনক্রিজ করবে, নেগেটিভ অবস্থান থাকলে সেটাও ইনক্রিজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11 নম্বর ঘরটা যদি দেখা যায়, 11 নম্বর ঘরে শনির অবস্থান, এটা আগে আমি বহুবার ধরে বলেছি, আমি যেমন কাজ করব কর্মফলটা সেটাই পাবো। জানিস আমি কত পরিশ্রম করলাম কিন্তু কোনো রেজাল্ট পেলাম না, না, বা জানিস আমি পরিশ্রমই করলাম না, রেজাল্টটা পেয়ে গেলাম না। এখানে পরিষ্কার, তুমি যেমন কাজ করবে সেরকমই কিন্তু তুমি ফল পাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আত্মীয়তার জায়গায়, আত্মীয় দেখা যাচ্ছে মাসতো, পিসতো, জ্যাঠতো, মামাতো, কাকাতো, ভাই বোন, পজিটিভ লক্ষ্য করা না গেলেও দেখা যাচ্ছে নিজের ভাই বা বোন, দাদা বা দিদির পজিটিভ রিফ্লেকশন ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পাড়া বা পড়শির মানে পাড়া পড়শি থেকে কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যেমন মনে মনে হঠাৎ করে কাউকে ভালো লাগতে পারে, প্রকাশ করছি না, দেখা যাচ্ছে আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে, হঠাৎ করে কাউকে ভালো লাগছে। সংযম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই সময়টায়। কেমন? এটাকেও মাথায় রাখার প্রয়োজন আছে। সফলতা ডেফিনিট ভাবে ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার জন্য কঠিন পরিশ্রম। বসে বসে কিচ্ছু হবে না। সে তুমি যদি ভাবো ভাগ্যে যা আছে সেটাই হয়ে যাবে, বা আমি বটবৃক্ষের চারিপাশে সুতলি বেঁধে এসেছি, বা আমি অসত্য গাছের চারিপাশে সুতলি বেঁধে এসেছি, বা আমি জাগ্রত মন্দির মসজিদ গির্জায় গিয়ে মানত করে এসেছি, ওরকম করে হবে না। আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। মৃত্যু দুর্বাত্তাস্তি প্রাপ্য প্রপিত্তা নৈরত্তর নৈতিরত্তা।
नृत्य ওরাত্তাইচ্ছাইয়তকর্তা আনন্দ ঋষাত্তাবা তীর্থযাত্রা। 12 নম্বর ঘরের যে মঙ্গলের কানেকশন, আমি পূর্বেই যেটা বললাম যে একটা অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা একটু এক্সট্রিম লেভেলে হয়ে যেতে পারে। তখন মনে হবে দূর, আমি এত কম্প্রোমাইজ করে, আমি এত অ্যাডজাস্ট করে, আমি এত স্যাক্রিফাইস করে কি পাচ্ছি। এই মানসিক যে উত্থান এবং পতনের মধ্যে কিন্তু চলে আসতে পারো, যেহেতু সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গায় মঙ্গল বসে রয়েছে। এবং কোনো কথা তুমি কিন্তু গোপন করতে পারো। আবার বলছি, সেটা কাউকে খুব ভালো লাগলো অথচ এটা বলা যাবে না, আমি যে তার সাথে অবৈধ সম্পর্ক করছি তা না, কিন্তু ইন্টারনাল তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চাপা স্বভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ঈর্ষার মধ্যে তুমি পড়তে পারো, কেউ তোমাকে ঈর্ষা করছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজটা এই সময় একটু বেশি পরিমাণে করতে হবে ভালো থাকার জন্য, সুখী থাকার জন্য। আজকের মতন এইটুকুই, নমস্কার।